আত্মবিশ্বাস বাড়ানো, কনফিডেন্স বিল্ড আপ করার জন্য। আমি শুনেছি এটা একটা অন্য দলের বিষয়। বিজেপি তাঁরা নাকি মহিলাদের উপর জোর দেবেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন, সায়েন্স সিটিতে তারা কোনো সভা করছেন, কিন্তু ওই সভা চলাকালীন ওদেরই তোলা একজন কোনো ভিডিও এদিক ওদিক হয়ে আমার কাছে এসে পৌঁছেছে। অর্ধেক লোক নেই, চেয়ার ফাঁকা, মহিলার তুলনায় বা উপস্থিতির তুলনায় চেয়ার ফাঁকা। আপনারা সায়েন্স সিটি নেওয়ার দরকার কি? আমাদের যে কোনো ওয়ার্ডের কমিউনিটি হল, সেটা নিলেই ব্যাপারটা হয়ে যায়। তো এত বড় বড় কথা কাদের বলছেন? মহিলা নারী শক্তিকে আর্থিক অধিকার, সামাজিক অধিকার, প্রশাসনিক অধিকার, রাজনৈতিক অধিকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস। তো বিজেপি যে মহিলা বিরোধী, বিজেপি যে সম্পূর্ণভাবে মহিলাদের স্বীকৃতি দেয় না, মহিলাদের সমস্ত রকম বিভিন্ন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন, নারী হত্যা এবং সেখানে ধর্ষক খুনিদের জেলের গেট খুলে দেওয়া হয়, মালা পরিয়ে জয় শ্রীরাম বলে নিয়ে যায়। তো সুতরাং এখানে মহিলারা সাড়া দেননি, এপাশ ওপাশ থেকে কিছু লোককে জোগাড় করে এনেছে, বাকি কোথায়? বাকি তো হল ফাঁকা। যে হল ফাঁকা, যারা নিজেদের সাংগঠনিক সভার হল ভরাতে পারে না, তারা আবার এইসব নিয়ে কি কথা বলবে? তাদের কথার কি উত্তর দেবো? আগে হল ভরা, একটা কমিউনিটি হল ভরাবার ক্ষমতা নেই, গেছে সায়েন্স সিটি দিয়ে হল ভরাতে। পরের প্রশ্ন যাচ্ছি, মহিলা সম্মেলন থেকে শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে বিজেপি সরকার এলে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যেভাবে ধর্ষককে শাস্তি দেওয়া হয় সেইভাবে এখানেও হবে এবং নারী বিরোধী সরকারকে তুলে ফেলার। শুভেন্দু অধিকারী প্রথম বলুন, গুজরাটের বিলকিস, তাকে গণধর্ষণ করা হলো, তার বাড়ির লোকদের গণহত্যা করা হলো। সুপ্রিম কোর্ট যাদেরকে যাবজ্জীবন দিলেন, বিজেপি সরকার জেলের গেট মাঝপথে খুলে তাদের মুক্ত করলো এবং বিজেপি লোকেরা গলায় মালা পরিয়ে জয় শ্রীরাম পরিয়ে নিয়ে গেল। আবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের ধরে আনতে হচ্ছে। ওই যে কটা অদ্ভুত টাইপের লোকজন, ওই রাম রহিম অমুক, তারা বিজেপির আশ্রিত এবং তারা এত সব কুকীর্তি করে, নারী ঘটিত কুকীর্তি করে বারবার বেল পেয়ে যাচ্ছে। ব্রিজভূষণ বিজেপির সাংসদ, যার বিরুদ্ধে আমাদের সোনাজয়ী কুস্তিগির মেয়েরা, সোনার মেয়েরা অভিযোগ করেছিল শ্লীলতাহানির, অসভ্যতামির, তাদেরকে জাস্টিস দেয়নি। অমিত শাহ পুলিশ গিয়ে তাদের পিটিয়ে রাস্তা থেকে তুলে দিয়েছিল। আর ওই অভিযুক্ত শ্লীলতাহানির খলনায়ককে নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ লোকসভায় বসছিলেন। ফলে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলার যে চেষ্টা করে যাচ্ছেন, বাংলার মাটিতে মানুষ সেগুলো বিশ্বাস করবেন না। পরের প্রশ্ন হচ্ছে, বিজেপির সংকল্প মন্ত্রে থাকবে লক্ষ্মী ভান্ডার, বাংলার মা বোন দিদিদের বলবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এপ্রিল মাসে শেষে বিজেপি সরকার হলে 1 মে থেকে আমরা 3,000 টাকা করে দেব এবং মহিলাদের সংগঠিত করুন। যেদিন প্রথম লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেদিন বিজেপি সিপিএম এরা কি বলেছিল? ভিক্ষা, মা বোনেদের অপমান করেছিল। এরপর দেখা গেল মা বোনেদের মন এবং প্রয়োজন বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ই পেরেছিলেন, ফলে মা বোনের আশীর্বাদ করেছেন। তখন অন্য সব রাজ্যগুলোতে নকল করা শুরু হলো। এখন আবার যারা বিরোধিতা করেছিল তারা এসে বলছে আমরা অমুক করব তমুক করবো। কিচ্ছু করতে হবে না, গোটাটা মমতা ব্যানার্জি ভেবেছেন উনি করছেন, উনি করবেন। আপনারা যদি বাংলার মাটির মানুষ হন, যে কটা বাঙালি এমএলএ এমপি বিজেপির আছে, কেন্দ্রকে বলুন বাংলার 1,96,000 বকেয়া টাকাটা অবিলম্বে দিতে, 100 দিনের কাজ করা গরিব মানুষগুলোকে টাকা দিতে, আবাসের টাকা দিতে। মমতা ব্যানার্জিকে দিতে হচ্ছে। আর বাকি লক্ষ্মীর ভান্ডার বা বাকি সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, বাড়াচ্ছেন, বাড়াবেন। আপনাদের ভাবতে হবে না, আপনাদের বাড়ির লোকদের বলবেন ফর্ম ফিল আপ করে টাকাটা নিয়ে নিতে আর তৃণমূলকে ভোটটা দিতে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাঙড়ের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছে আমি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ইমিডিয়েট প্রয়োজন। আচ্ছা, ওরা আর কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে? যেগুলো মানে আগের বারে লোকসভা নির্বাচনে
জম্মু কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। মাওবাদী অধ্যুষিত যেসব ঐদিককার রাজ্যগুলো আছে তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। বলেছিল পশ্চিমবঙ্গে নাকি বিজেপির আসন বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তো সুকান্ত ওরা আর কোথায় কোথায় ওনাদের বাড়ির চৌকাঠ থেকে শুরু করে আর কোথায় কোথায় চান কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক নেই, মানুষ আপনাদের বাংলা শত্রু ভাবে। ফলে এইসব কেন্দ্রীয় বাহিনীর গল্প দিয়ে হবে? নাচতে না জানলে উঠোন বাঁকা। কেন্দ্রীয় বাহিনী তাহলে প্রশ্ন যেটা হচ্ছে, আরে কেন্দ্রীয় বাহিনীর লোকেরাই সেখানে অবাক হয়ে গেছিল আগের বার। কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি পাঠিয়েছে তাদের হয়ে এ করতে, কেন্দ্রীয় বাহিনী গ্রামে গিয়ে বলছে আরে आपका यहाँ पर ऐसा लक्की भंडार होता है, हमारा स्टेट में तो नहीं होता है, आपका स्टेट में ऐसा होता है, हमारा तो नहीं है। আরে যত কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠায় তত বাংলার প্রতি মুগ্ধতার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভালো কথা কেন্দ্রীয় বাহিনীর লোকেরাই তারা সব বিভিন্ন রাজ্যে গিয়ে ছড়িয়ে দেয়। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে 15 বছরে বাংলা কোথায় পৌঁছেছে, যার ফলে ভোটের আগে এত কেন্দ্রীয় বাহিনী আসছে, এটা বাংলার লজ্জা। তো 15 বছরে বাংলা কোথায় পৌঁছেছে? অত্যন্ত উন্নয়ন, ভালো জায়গায় পৌঁছেছে। শ্রমিকবাবুর এক রাজনীতির কথা বলে আর কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট গুলো হয় তাতে দেখা যায় পশ্চিমবঙ্গ বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে দেশে 1 নম্বর জায়গায় রয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী এটা তো নতুন নয়, ইলেকশন কমিশন বিধানসভা লোকসভার ক্ষেত্রে ওটা কেন্দ্রীয় বাহিনী আনেন। এবং তারপরের কথা হচ্ছে যে ওনারা তো কেন্দ্রীয় সরকার বা বিজেপি নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে কখনো সিবিআই, ইডি, অমুক তমুক, এনআইএ, কেন্দ্রীয় বাহিনী এদেরকে ব্যবহার করে। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর মতো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, তার সঙ্গে বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই। যতই ওরা এই ধরনের কাণ্ড কারখানা করতে যাবে ততই বাংলার মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। হাইকোর্ট 3 সদস্যের একটি করে হাই পাওয়ার কমিটি প্রতিটি রায় করেছে এই এসআইআর স্ক্রুটিনি প্রক্রিয়া সেটাকে মেনটেন করে। কিন্তু দেখা যাচ্ছে এই হাই পাওয়ারের 3 সদস্যের যে কমিটি তার মধ্যে ডিএমও থাকছে, এসপিও থাকছে। অর্থাৎ এতদিন পর্যন্ত গত কয়েক মাস ধরে এসআইআর প্রক্রিয়ায় যে ডিএম এসপিদের উপরে এই কমিশন, এই বিজেপি সরকার মানে বিজেপি তারা আস্থা রাখতে পারেনি, তাদেরকে কমিটি করছে হাইকোর্ট। কি বলবেন? না, যেহেতু এটা মহামান্য হাইকোর্টের বিষয়, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তো মহামান্য সুপ্রিম কোর্ট, আমরা যেটা বারবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল বারবার যেটা তুলে ধরেছে যে ওই জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে। তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পথ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। তো এর উপর আমরা কেন রাজনৈতিক মন্তব্য করছি? রাজ্য সরকারি কর্মীদের উপরেই রাখছে তারা। এখন যেহেতু এটা হাইকোর্টের সিদ্ধান্ত, ফলে আমরা তার মধ্যে রাজনৈতিক মন্তব্য করব কেন? মানে তার মানে যে অভিযোগগুলো বিজেপি, সিপিএম, অ্যাকচুয়ালি ওদের লোক নেই, জন নেই, সংগঠন নেই, নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে নানা রকম করে আসছিল। এখন বাকিটা পুরোটা হাইকোর্ট যখন নিজেরা ঠিক করে দিয়েছেন, তো তার উপরে কেন কথা বলতে যাবো? এবং হাইকোর্ট নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখেই করেছেন। আর বিজেপি, সিপিএম এসব অতৃপ্ত আত্মারা নিজেদের সাংগঠনিক গাফিলতি ঢাকতে নানা রকম গল্প করে, ওই নাচতে না জানলেও উঠোন বাঁকা টাইপের। কিন্তু এই 250 জন বিচারকের নাম ঘোষণা করা হচ্ছে, এখনো 44 জন বাকি রয়েছে। এই এত আবার কিছু দিয়ে এবং এত যে কনফিউশন, এটা কি এত তাড়াতাড়ি সম্ভব? বিনা কনফিউশন এতগুলো? আমি এই নিয়ে একটু কোনো রাজনৈতিক মন্তব্য করবোই না, এটা কোর্টের বিষয়। সুপ্রিম কোর্ট বলেছেন, হাইকোর্ট বলেছে। আমাদের শুধু একটাই কথা, প্রথমে একদম প্রথমে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কথা এবং বিজেপির উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে কাণ্ডটা করেছিল, অর্থাৎ এই 2 মাসের মধ্যে করতে হবে, আমরা তখনই বলেছিলাম এটা 2 মাসে হবে না, এটা ভোটের জন্য তাড়াহুড়ো করে বৈধ ভোটার কাটার জন্য করছে। তা আজকে দেখুন সেটা তো মিলছে। কোথায় 2 মাস?
তাহলে কেন করতে গেলেন তাড়াহুড়ো করে? ভোটটা হয়ে যাওয়ার পর 2 বছর ধরে করতে পারতেন। আগের বারও তো হয়েছিল, 2001-এর ভোটের পর প্রায় 2 বছর ধরে শান্তিতে কাজটা হয়েছে। এখানে মানুষকে এত ভোগান্তি, এত মৃত্যু মিছিল করে কি লাভ? তো এই যে যখন স্কুটিনির জন্য বিচার বিভাগের তরফ থেকে কমিটি গঠন হচ্ছে, তখন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে না যে ঠিক কত সংখ্যক মানুষের এই স্কুটিনি বাকি রয়েছে বা সেটা আপলোড করতে হবে। আমরা তো সেটা বারবার বলেছি যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চালিয়ে যাচ্ছে, কাদের নাম এবং কেন, কোন যুক্তিতে ডাকা হচ্ছে, এটা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। এবং এই ধরনের আনুষঙ্গিক আমাদের দাবিগুলো যে ন্যায্য দাবি, সেটা স্বয়ং সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছেন। ঐতিহাসিক সওয়াল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এবং সুপ্রিম কোর্ট তাদের রেসপন্ড করেছেন। এবার ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে এই নির্বাচন কমিশন। আর ব্যাকফুটে যাচ্ছে বলেই প্রথমে যেটা বলেছিল 2 মাসের মধ্যে, হ্যার মধ্যে, তার মধ্যে, সেগুলো হচ্ছে না। কিন্তু সংখ্যা নিয়ে কিছু বলছে না যে কত সংখ্যক মানুষ এখন। তার কারণ হচ্ছে ওখানে কারচুপির দরজা খোলা রাখছে। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। বিজেপি যত নাম বাদ দিতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে এমন ভাবে দাঁড়িয়েছেন, তাতে বিজেপির চক্রান্ত আটকে যাচ্ছে। সেই জায়গায় এখন অথই জলে পড়েছে জ্ঞানেশ কুমার। শ্যাম রাখি না কুল রাখি, চাকরি রাখি না বিজেপি রাখি। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন। এই ইসরায়েল অলরেডি দেখা যাচ্ছে যে আগামী 7 দিন পরেই রাজ্যে 224 নম্বর কেন্দ্রীয় বাহিনী আসছে। সেই বাহিনী কোথায়, কবে, কত সংখ্যক মোতায়েন করা হবে তা নিয়ে আগামীকাল রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। কিভাবে দেখছেন? কোনোভাবেই দেখছি না। এটা দেখতে পাচ্ছি যে বিজেপি, তারা তাদের সংগঠন নেই, কিছু নেই। একটা সময় সিবিআই, এক সময় টাকা বন্ধ করতো, তারপর সিবিআই, ইডি, এনআইএ দিয়ে করতো, তারপর বিভিন্ন কমিশন, কমিটি এসব পাঠাতো, কোনো কিছুতে কাজ হয়নি। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে তাদের, তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে। এবার মানুষের প্রতি আমাদের আস্থা আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, মানুষ উন্নয়নকে ভোট দেবেন, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে। আর এদের মনে হয়েছে ওখান থেকে আনবে, আমরাও তাদের বোঝাবো, কিয়া আপকা ঘর মে লক্ষ্মী ভান্ডার হ্যাঁ। আমরা তাদের জিজ্ঞাসা করবো যে তাদের রাজ্যে তারা কি পায়। কনভিন্সড হয়ে যাবে তারা। বেশি আগে পাঠিয়েছে তো কনভিন্স করে ছেড়ে দেবো যে এখানে আসল উন্নতি আপনাকে কি করতে পাঠিয়েছে, কোন কোন গুন্ডামি করতে পাঠিয়েছে। এসব করবেন না, বরং ফিরে গিয়ে আপনার এলাকায়, আপনার বুথে বলুন লক্ষ্মীর ভান্ডার চাই, কন্যাশ্রী চাই, স্বাস্থ্যসাথী চাই। আমরা এগুলো সব বোঝাবো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বলছি যে শুভেন্দু, আরে আলাপ হয়ে যায় না, একটা লোক, 4টে লোককে যদি আমাদের পাড়ায় বসিয়ে দেয় তো কি হয়, একটু জল খাবো, একটা অমুক। আমরাও যদি ক্লাব ঘরে বসে একটু মুড়ি খাই, আরে ওটা ওরাও তো একটা ঘর থেকে এসছে, তা ওদের আমরা বোঝাবো না আমাদের हमारा यहाँ लक्ष्मी भांडार है, आपका यह है, आपका लड़की क्या कन्याश्री मिलता है, नहीं मिलता है, क्यों, ও ভাজপা है। তো এই আমরা ওদের বোঝাবো, যত আগে দেবে তত বোঝাবো, যত আগে দেবে তত ব্রেন ওয়াশ করবো। ও কি দেবে, তারা তো কনভিন্সড হয়ে যাবে যে এখানে মানুষের কাজ হচ্ছে। উল্টে ওদের স্টেটে গিয়ে ওরা বলতে শুরু করবে এগুলো চাই। বললে একটা ভিডিও ভাইরাল হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া সার্কেলের বিদ্যাচকের বিয়েতে সঞ্জয় মুদ্রা দাস প্রাথমিক শিক্ষক এবং সুতাহাটার ব্লকের এরিয়া ছিল। সুজিত কুমার মিত্রের মধ্যে তুমুল বচসা হয় 13 জনের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে। হুমকি পাল্টা হুমকি চলে, তর্কাতর্কি হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিএলও প্রশ্ন করছে যে কেন বাদ দিয়েছে নামগুলো, আর এইআরও বলছে বেশ করেছি। কি বলবেন? না, এটা তো কোনো কাজের কথা হলো? এটা যদি কোনো বৈধ ভোটার হয় তাদের নাম বাদ যাবে কেন? বৈধ ভোটারের নাম বেশ করেছি তো কেউ বলতে পারে না। এই বাদ প্রসঙ্গটা কি? যদি কেউ মারা গিয়ে থাকেন, নেই, স্থানান্তরিত হয়েছেন, অন্য জায়গায় নাম তুলেছেন, তাদের নাম বাদ যেতে পারে।
আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেছে, আর কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি বৈধ ভোটারের নাম কাটছেন কেন, তখন বলবে তখন যে বেশ করেছি, এটা কোনো উত্তর হলো? এইসব গুন্ডামি করে বাংলা যেতে যাবে না। যে শুভেন্দু বরাবর বলতো তাদের মুসলিম ভোট লাগবে না, আমাদের হিন্দু ভোট হলেই হবে, সেই শুভেন্দু বলছে যদি ভোট ঠিকঠাক হয় তাহলে শিক্ষিত মুসলিমরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের ভোট দেবে। অনেক কিছু বলতে হবে এখন। কত ধানে কত চাল, যতদিন এগোচ্ছে বিজেপি বুঝতে পারছে ওই মুসলমান ভোট লাগবে না, হিন্দু ভোট, দুদিন বাদে হিন্দুদের মধ্যে উঁচু নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এসব ভাগাভাগি। আমরা গোটা সমাজটা দেখে চলি, উন্নয়ন সবাই পাবে, তাই আমরা সকলের কাছে ভোট চাই। তো বিজেপি লোককে ধর্মের নামে বর্ণের নামে ভাগ করে, তাদের ইতিহাস তাই বলছে। এখন কণ্ঠাসা হয়ে এখন বলতে হচ্ছে না অমুক চাই তমুক চাই, লোকে বিশ্বাস করবেন না এসব। যারা বলেছিল মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে বার করবো বিধানসভা থেকে, তারা যদি আজকে বলতে যায় যে আমরা মুসলমানদেরও ভোট চাই, এসব বোঝা যায়। ঠেলায় পড়লে বেড়ালো গাছে। ভাঙড় আসনটি আপনাদের কাছ থেকে আগে হাতছাড়া হয়েছে, সেটা আইএসএফ এর দখলে হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাঙড় পুনরুদ্ধারের নামে এখন তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য। সেখানে শওকত মোল্লা এবং আর এক নেতা কাইজার আহমেদের মধ্যে দ্বন্দ্ব। কাইজার বলছেন যে তাকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছে এবং সেটা করেছে কে না শওকত মোল্লা, তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছে। এটা একদম শওকত মোল্লা বলছে আমি হাইকোর্টে যাবো, কি বলবেন? বলতে পারবো, একেবারেই বলতে পারবো। একদম স্থানীয় কোনো মানে স্থানীয় ওদের যথেষ্ট সুসম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন নির্বাচনী লড়াইতে নামে, গোটা পার্টিটা এক ঐক্যবদ্ধ নামে। হাতের 5টা আঙুল সমান হয় না, কখন কার সঙ্গে একটু একটা সংসারে থাকতে গেলে থালা বাটিতেও টুংটাং আওয়াজ হয়। বাকিটা শীর্ষ নেতৃত্ব দেখছে। বলছি এই লস্করের 8 জঙ্গি ধরা পড়েছে দিল্লি, অভিযোগ যে বাংলারও 2 জন রয়েছে। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণভাবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি এখানে দুটো কথা বলবো, যে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের একজনও যদি ভারতবর্ষের কোনো প্রান্তে ধরা পড়ে, তার ব্যর্থতার দায় হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কারণ বাইরের জঙ্গি ঢুকছে কি করে, বা ভেতরের কোনো লোক বাইরের সঙ্গে কমিউনিকেট করছে কি করে, গোটাটা কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেন্ট্রাল আইবি থেকে শুরু করে ওনাদের হাজার এজেন্সি আছে। আর একবার যদি কোনো এলাকায় ঢুকে পড়ে, সে এই রাজ্য থেকে ও রাজ্যে গেল, কর্ণাটক থেকে দিল্লি গেল, উত্তরপ্রদেশ থেকে অমুক জায়গায় গেল। এর আগে বিজেপি শাসিত রাজ্যে ধরা পড়েনি। সংসদে লিখিত উত্তর দিয়েছেন এই বিজেপি সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, যে দেশের 14টা রাজ্যে 14টা রাজ্যে এই ধরনের আপত্তিকর সংগঠনগুলোর কোনো ব্যক্তিদের অস্তিত্ব বা যাতায়াত বা ডেরার সন্ধান পাওয়া গেছে। আমি আপনাদের মনে করিয়ে দিই, 1997 সালে এই পশ্চিমবঙ্গ থেকে লাদেনের কাগজপত্র পাওয়া গেছিল, বামফ্রন্ট জমানো। এই পশ্চিমবঙ্গ থেকে রাইটার্স থেকে ঢিলছড়া দূরত্বে রশিদ খানের বাড়িতে আরডিএক্স বাড়ি উড়ে গেল। বাংলার বৃহত্তম বিস্ফোরণ, 100-র বেশি হতাহত। বরানগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়লো, আসামে জঙ্গিদের কাছে যাচ্ছিল। সিপিএম জমানায় ভুলে গেলেন। ফলে গোটা জিনিসটা এখন বাইরের যদি কোনো কানেকশন থাকে, সেটা যেমন একদিক থেকে উদ্বেগের, তেমনি ব্যর্থতাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আব্বাস সিদ্দিকী বলছেন যে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব ভোট এক জায়গায় হবে। আব্বাস সিদ্দিকী বলছেন নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব ভোট এক জায়গায় আসা হবে, তবেই কর্মসংস্থান হবে, বাংলা উন্নয়ন হবে। তো এর আগে তো বাংলায় একটা সময় কংগ্রেস ক্ষমতায় ছিল 7-এর দশকে, পরবর্তীকালে প্রায় তিন দশকের বেশি সময় সিপিএম ক্ষমতায় ছিল। তাহলে কোথায় চাকরি? এই বিপুল বেকারত্ব, বাংলায় লোডশেডিং, শিল্পের মন্দা, চট শিল্পগুলো উঠে যাওয়া, কারখানাগুলো বন্ধ, ঘেরাও, লকআউট, অস্থিরতা, ম্যানেজার খুন, চা বাগানে ম্যানেজার খুন, এগুলো হলো কি করে?
আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নটা চলছে, বিপুল কর্মসংস্থান, উন্নয়ন, বড় শিল্প, মাঝারি শিল্প, মেধাভিত্তিক শিল্প, হস্ত কুটির শিল্প, সমস্ত ভাবে মানুষের আয় বাড়ানোর কাজ চলছে। সেখানে যারা এই ধরনের মন্তব্য করেন তারা ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করছেন। যারা বিজেপি এবং বিজেপির মূল শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে আক্রমণ করছেন, তারা ধরে নিতে হবে বিজেপিরই দালালিটা করছেন। কারণ সারা ভারতবর্ষে প্রমাণিত যে বিজেপিকে রুখতে পারে শুধু মমতা ব্যানার্জি। বাগদায় আজকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, নতুন ওসি এসছেন বাগদা থানার লাখো হরি ঘোষ, তাকে সংবর্ধনা দিতে বা তাকে বরণ করে দিতে বিজেপির 4টি গ্রুপ পৌঁছে যায়। সেই নিয়ে দুলাল বর, প্রাক্তন বিধায়ক, তিনি বলছেন যে এই আমাদের মধ্যে 4-5টি গ্রুপ আছে, যুব গ্রুপ, যিনি প্রার্থী হতে চাইছেন একটা করে গ্রুপ, এটা আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি বলছেন যে মাটি তৈরি, ফসলটা তুলে নিতে পারলে পশ্চিমবঙ্গের পরিবর্তন। প্রসঙ্গত এই কেন্দ্রটি আপনারা গতবার মধুপর্ণা ঠাকুর তারা ছিনিয়ে নিয়েছিল আপনাদের দলের তরফ। আমরা আবার জিতবো, আমরা আবার জিতবো, নিশ্চিতভাবে জিতবো। আর যদি কোনো ওসিকে 4টে গ্রুপ বিজেপির সম্বর্ধনা দিতে গিয়ে থাকে তো ভালো, ওসি সাহেব 4টে ফুলের তোড়া, 4টে উত্তরীয়, 4টে মিষ্টির প্যাকেট পাবেন, স্বাস্থ্যকর ব্যাপার। বিজেপির 4টে গ্রুপ যদি আলাদা আলাদা সম্বর্ধনা দিতে যায় তো ওসি সাহেবের তো মানে থানায় অনেক মিষ্টি টিষ্টি মানে গেলে তো এখন সবাই খাবেন টাবেন নিশ্চয়ই। এইটাই তো বিজেপি। 4খানা গ্রুপ একটা জায়গায়, 4টে গ্রুপ যাচ্ছে ওসি সাহেবকে ইয়ে দিতে, সম্বর্ধনা দিতে। তো বিরাট আয়োজন তাদের, ফলে মানুষ ওদেরকে সিরিয়াসলি নেন না। ওখানে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভাবে জিতবে। নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ডিএম এর বিরুদ্ধে শুভেন্দু অভিযোগ করছে যে নাম বাদ দিচ্ছে না। শুভেন্দু, আচ্ছা এই যে বাংলার টোটাল যে ভোটার সংখ্যা বা মানুষ মানে জনসংখ্যা, তার মধ্যে ঠিক কজনের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ নেই সেটা বললে আমাদের সুবিধা হয়। ধরা যাক বাংলার সংখ্যা 11 কোটি, শুভেন্দুর অভিযোগ নেই কার? 103 জন। বাকি প্রত্যেকের বিরুদ্ধে দেখুন কোনো না কোনো অভিযোগ আছে। তো সুতরাং মোট জনসংখ্যা থেকে কজনের বিরুদ্ধে ওনার অভিযোগ নেই এটা জানলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। রোজ একটা একটা করে নতুন নাম বললে অসুবিধা না। উত্তরকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান চলার সময় গ্রামে রাস্তা ধরে যখন বিধায়ক সুমিতা সিনহা যাচ্ছিলেন তখন মহিলারা তারা ছাতা হাতে বেরিয়ে আসেন এবং তাকে দেখে বিক্ষোভ দেখান। কি বলবেন? কিছুই বলবো না, তারা মনে হয় দিলীপ ঘোষের কথা শুনেছে, ঝাঁটা হাতে নামুন ফামুন। এগুলো তো দিলীপ ঘোষ বলেছে যে যাদের দেখা যায় না, কাজ করে না, তাদের জন্য ঝাঁটা হাতে নামবেন। কে বলেছেন? দিলীপ ঘোষ বলেছেন। এবার এটা শুনে যদি কোনো এলাকার মহিলারা অনুপ্রাণিত হয়ে থাকে তাহলে তার ঝাঁটার দায়িত্ব দিলীপ ঘোষের। বলছি মালদার কালিয়াচকের বাসিন্দা শাহেদ শেখ, মালদার কালিয়াচকের বাসিন্দা পরিযায়ী শ্রমিক, তিনি আজকে আবার আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশ। এই বিষয়টি মালদার কালিয়াচকের বাসিন্দা শাহেদ শেখ। না, এটা তো বারবার হয়ে যাচ্ছে যে একেবারে পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলে তারা বিজেপি শাসিত রাজ্যে তাদের পিটিয়ে মারা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, মারা হচ্ছে। আবার একটা ঘটনা ঘটলো, অথচ দেখুন আমাদের সব মিলিয়ে হয়তো 22 লক্ষ মানুষ অন্য রাজ্যে থাকেন, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গে কাজ করে। ওই আমরা তো এখানে কোনো রকম ভেদাভেদ করি না। এগুলো বিজেপি উদ্দেশ্য প্রণীত ভাবে কিছু ক্ষেত্রে ধর্ম বিচার করে আর কিছু ক্ষেত্রে একদম বাংলা মানে বলার জন্যই তারা একদম বাংলা ভাষাকে টার্গেট করে মারছে। অনন্ত মহারাজ তার আগে ধরুন একজন বিজেপি জয়েন করেছিল, সেই জায়গা থেকে বিজেপির অভিযোগ যে আপনি এইভাবে উত্তরবঙ্গে ঢোকার চেষ্টা করছেন এই বিভিন্ন লোকজন। বিজেপি যখন চার্টার ফ্লাইট পাঠিয়েছিল তখন ওদের কি হয়েছিল? তখন ওদের কিরম লেগেছিল? যখন 21 সালে তৃণমূল থেকে বারবার লোক নিচ্ছিল, বিজেপি যাদের 21 সালে চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে যাদেরকে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গেল, তারা এখন তারপরে বলেছে দিদি ফ্লাইট পাঠাতে হবে না, একটা অটো বা টোটো পাঠান, ফিরে যাচ্ছি। তা আজকে দুঃখ হচ্ছে, আজকে কি দুঃখ হচ্ছে বিজেপি? তারা যে প্রতিশ্রুতি দিয়ে ওই মানুষদের সামনে রেখেছিলেন তারা প্রতিশ্রুতি পালন করেননি, ফলে স্থানীয় জনগণের কাছে সেই মানুষরা কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছেন, ফলে তাদেরকে তাদের মতো করে অবস্থান নিতে হচ্ছে। আজকে সুকান্ত মজুমদার হাওড়ায় দেওয়াল লিখন করেছেন বিজেপির সমর্থন, কিন্তু প্রার্থীর নাম নেই। তিনি বলছেন আমাদের প্রার্থীর নাম লাগে, প্রার্থী একজনই, নরেন্দ্র মোদী। রীতিমতো শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার সে দেওয়াল লিখন ক্যাম্পেইন স্টার্ট করলেন।
ভালো লোকালি দলে মানে প্রতীক দিয়ে। ভালো দেখুন, একটা দল দেখুন ওরা হারবে, তার তো লিখতে তো হবে। এখন এখন পুরো তো যে জায়গায় কেউ দু একজন লিখে যদি ছবি তুলতে চান সেটা তাদের ব্যাপার, মানে ভোট এলে তো একটু লিখতেই হয়, কিন্তু এটা তার সঙ্গে বাংলার মানুষের উপকারের কোনো সম্পর্ক নেই। মানে এবার তারা বাংলার মূল যে দাবিগুলো মেটাচ্ছেন না, বাংলাকে বঞ্চনা করে রেখেছেন, বাংলাকে কলুষিত করছেন, বাংলার মানুষকে অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছেন, ফলে সেইগুলো হচ্ছে আসল জিনিস। তা দেখি এই সস্তা চটক, আপনি দেখবেন বিজেপির একটা গোষ্ঠী লিখে দিয়ে, মানে সুকান্ত গোষ্ঠী বলছে দেয়াল লেখো, দিলীপ গোষ্ঠী বলছে দেয়াল মুছো, তো এই তো হবে ওদের রাজনীতি। কিন্তু ওরা বলছে যে একটা নামই যথেষ্ট, নরেন্দ্র মোদী। সেই এই 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 কথাটা, এই যে বিজেপি বলছে একটা নামই যথেষ্ট নরেন্দ্র মোদী, এইটা তো 21 সালেও আবকি বার দোষেবারে বলেছিল, তো হয়নি। তারপরে এলো জেলা পরিষদ দখল করব, হয়নি। লোকসভা নির্বাচন, বাংলা থেকে আসন বাড়াবো, উল্টে কমে গেছে। নরেন্দ্র মোদীর মুখ বিজেপি আর কোথায় কোথায় কি দেখাচ্ছে আমাদের বিষয় নয়, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরই আস্থা রাখেন। এই সহজ সত্যিটা ভারতীয় জনতা পার্টি বুঝে নিক। ওরা দেয়াল লিখতে পারে, দেয়ালে লিখন পড়তে পারে না। প্রতিকূলকে তার দল বহিষ্কার করেছে আগের দল, সেই জায়গা দিয়ে সিপিএম এর ওয়েবসাইটে রাজ্য কমিটিতে এখনো তার নাম। এই ডিজিটাল জামানায় কি সিপিএম পেছিয়ে না প্রতিকূলকে বুঝতে পারছে? 1 তারিখ দিয়ে সিপিএম তারা বিভিন্ন জায়গায় প্রচারে নামবে, এবারে কিন্তু তাদের মহিলা প্রার্থীর সংখ্যা বেশি। সিপিএম এর আসল নেতারা তো পালিয়ে যাচ্ছে, সিপিএম এর আসল নেতারা পালিয়ে যাচ্ছেন। যতদিন ক্ষমতা ছিল ততদিন তারাই ছিলেন, তারাই সবটা জুড়ে থাকতেন। তারপরে যখন সব মুছে যাওয়ার সময় হয়ে গেছে পালা, এবার একে ডাকা তাকে ডাকা, এক একজন সব নতুন প্রজন্মের লোককে ওরা সব নাম দিচ্ছে। দেখবেন আজকে তো সব এইসব আধুনিক প্রযুক্তির সোশ্যাল মিডিয়ার যুগ, কাকে বলে আগুন পাখি, কাকে বলে সাবমেরিন, কাকে বলে হেলিকপ্টার, এইসব সব নাম। এগুলো তো নিজের পাড়ার, নিজের ওয়ার্ডের, নিজের বুথ জিততে পারে না। এইসব আগুন পাখি হেলিকপ্টার গুলো তো একটা সিটে, মানে গতবার জামানত জব্দ হয়েছে, এবার আর একটা সিটে আবার জামানত জব্দের জন্য যাচ্ছেন। ফলে সিপিএম এর মানুষ ভুলে যায়নি যে গোটা বাংলাটা সর্বনাশ করে গেছে, গোটা কয়েকটা প্রজন্মকে পিছিয়ে দিয়ে চলে গেছে। এখন নিজেরা সাধু সেজে কয়েকটা নতুন মুখ এগিয়ে দিলে হবে? একটা আচ্ছা, যে মহিলাদের এগিয়ে দিচ্ছে তারা সবার লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন না তো? যে সিপিএম বলছে আমরা মহিলাদের এগিয়ে দিচ্ছি, সে কোন মহিলাদের এগিয়ে দিচ্ছেন? তারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন না, তাদের বাড়িতে কেউ কন্যাশ্রী নিচ্ছে না, তারা স্বাস্থ্যসাথী নিচ্ছে না। তাহলে এগুলো একটু জোরে বলুন, তাহলে বলে বলুন আমরা সিপিএম, আমরা আমাদের দলের কোনো ব্যক্তি, কোনো শাখা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো স্কিম আমরা গ্রহণ করব না। আপনার বাড়ির লোকেরা দিচ্ছে, তৃণমূলকে গিয়ে ভোট দিচ্ছে, এসব অসার, ওটা বায়বীয় কথাবার্তা বলে কোনো লাভ আছে? কিছুক্ষণ আগে তুমি যে প্রশ্নটা করলে, দুই জঙ্গি নাকি বলা হচ্ছে বাংলা, শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেছেন যে সব খালা ঢুকিয়েছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা যে করিডোর তা বলার অপেক্ষা রাখে না, সীমান্ত বরাবর। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা জানেন না 97 সালে লাদেনের লোকেদের কানেকশন বাংলায় পাওয়া গেছিল। বউবাজারে রশিদ খানের বাড়ির বাংলার বৃহত্তম বিস্ফোরণ, শতাধিক হতাহত, আরডিএক্স জঙ্গি কারবার ছিল। বরানগরে জঙ্গিদের ট্রাক পাওয়া গেছিল আরডিএক্স বোঝাই, যেটা আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল। করিডোর এখন নয়, সিপিএম এর জমানা থেকে করিডোর ছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রুখেছেন, কিন্তু বিজেপি সীমান্তটা রুখতে পারছে না। তা পহেলগাঁওটা কি ছিল? ওখানে তৃণমূল ছিল? পহেলগাঁয়ের সীমানা কি তৃণমূলের পুলিশ ছিল নাকি? ঢুকলো কি করে? তাহলে পশ্চিমবঙ্গের পর্যটকদের গুলি করে মারলো কি করে? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বলতে এগুলো লজ্জা করছে না? আপনাদের শেষ প্রশ্ন, আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন 23শে জুন আমরা কালীঘাটে যাই, কালীঘাট শ্মশানে যাই, শ্যামাপ্রসাদকে মাল্যদান করবো।
শ্রদ্ধা জানাই। দিল্লির মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এই 14 বছরে আসবেন, আপনিও মাল্যদান করবেন, আর আমরাও যাব। আপনার পাশে আরেকজন দাঁড়াবেন, তিনি বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী। কি বলবেন? কার পাশে কে দাঁড়াবে বুঝতে পারলাম না। মানে দিল্লির মুখ্যমন্ত্রীকে তিনি আবার ডাকছেন 23শে জুন শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে মাল্যদান করতে। সেই সময় ওনার পাশে নাকি বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। 23শে জুন 23শে জুন। ততক্ষণ নির্বাচন ও হয়। কুঁজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাবার। ফলে বাংলায় বিজেপি সরকার গড়বে, বিজেপির মুখ্যমন্ত্রী, এগুলো ওই একটা লুপ্ত প্রায় পরাজয় নিশ্চিত পার্টি। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য চারটি কথা বলা। আর শ্রমিক বাবু যত বলবেন যে বিজেপির মুখ্যমন্ত্রী আসবে, বাংলাতে কোনোদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে, ওই একই কথা। পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। মোহাম্মদ সেলিম বলছে প্রতিমা নিয়ে যে প্রতিকূলকে সিপিএম মঞ্চ দিয়েছিল আর তৃণমূল রাস্তায় নামতো। উনি আসলে প্রতিকূলকে দেখে ওদের একটা মানসিক সমস্যা হচ্ছে, ওরা ঈর্ষায় ভুগছে, মানে ঈর্ষায় ভুগছে। ওরা একটু টাইট করতে গেছিল, প্রতিকূল ফোঁস করেছে, সেটাই করছে। তৃণমূল রাস্তায় কোথায় নামিয়েছে? আর রাস্তাকে ছোট করে মোহাম্মদ সেলিম তো ওই হবে, এসি গাড়ির কাঁচ তুলতে তুলতে কলার খোসা দেখানো সেলিম রাস্তায় না বলে, মানে রাস্তাতেই তো আমাদের রাস্তা দেখায়, রাস্তাই তো আমাদের পথ দেখায়, রাজপথটা তো ভুলে গেছে সেলিম। এসি গাড়িতে কাঁচ তুলতে তুলতে সাংবাদিকদের কলার খোসা দেখালে রাজপথ ভুলে যায়। এই সেলিমের এই বক্তব্য থেকে প্রমাণিত সিপিএম রাস্তা ভুলে গেছে, সিপিএম রাস্তায় নামতে ভুলে গেছে, সিপিএম কমিউনিজমের পথ ভুলে গেছে, সিপিএম সাধারণ মানুষের সঙ্গে মিছিলে পা মেলাতে ভুলে গেছে। আপনি মোহাম্মদ সেলিম কি বই প্রকাশ করেছে দলীয় নেতা কর্মীদের জন্য, কিভাবে প্রচার করতে হবে, মহিলা বা যুবকদের কাছে 26শে নির্বাচনের আগে কিভাবে কি কি বার্তা নিয়ে যেতে হবে? আমার প্রথম কৌতূহল হচ্ছে যে 21 থেকে 26 স্ট্র্যাটেজির কি কি বদলালো, কারণ ওরা যদি একই থাকে তাহলে তো আবার শূন্যই হবে। এই যে বইটায় নতুন কি আছে, তার কারণ যদি পুরনো স্ট্র্যাটেজিতে থাকে তাহলে শূন্য হবে। তার মধ্যে আবার আগের বার কংগ্রেস ছিল, এবার তো কংগ্রেস বলছে একা লড়বো। মোহাম্মদ সেলিম প্রথম স্বীকার করুন, আপনি সিপিএম এর সর্বকালের ব্যর্থতম সম্পাদক। মোহাম্মদ সেলিম সিপিআইএম এর সর্বকালের ব্যর্থতম সম্পাদক, যার সময় লোকসভায় শূন্য, রাজ্যসভায় শূন্য হতে চলেছে, বিধানসভায় শূন্য। একা লড়ার মুরদ নেই, বামফ্রন্টের 8টা দলও তার পক্ষে যথেষ্ট নয়, সেজন্য এর বাড়ি যায়, ওর হোটেলে যায়, তো পরিষ্কার বলছি। আর যখন প্রতিকূল বা কেউ নীতির প্রশ্ন তুলে সরে যায়, তখন সিপিএম এর সবাই একসঙ্গে তাকে কুৎসা করতে নামে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়? ওরাই রাতের ভ্রমর হয়ে হুমায়ুনের হোটেলে যায়। এবার সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে তারা নাকি এবার বুথ ভিত্তিক এবং বিধানসভা অথবা বিধানসভা ভিত্তিক ইশতেহার করবে। মানে বুথ ভিত্তিক করে বিষয়টা 80,000 ইশতেহার হবে, আর বিধানসভা ভিত্তিক করে 294টা ইশতেহার হবে। কি বলবেন? কারা করবে সব? সিপিএম করবে। সিপিএম এর লোক আছে করা। সিপিএম টোটাল বিএলএ 2 কজন দিয়েছে? সিপিএম বিএলএ 2 কজন দিয়েছে? 80,000 যদি বুথ ধরি, সিপিএম এর 30,000-এর বেশি বিএলএ 2 ছিল কিনা আগে সিপিএম কে দেখতে হবে, আর নইলে একটা অফিসিয়াল নাম দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। লোক নেই, জোর নেই, ইস্তাহার অমুক তমুক। এবারে রাজ্যসভায় আবার শূন্য হতে চলেছে, আমরা সবাই দেখতে পাবো। 3 টায়ার 0 এই জিনিস মোহাম্মদ সেলিম, মানে এই যে সেলিমকে নাগরিক সম্বর্ধনা দেওয়া উচিত কমরেডদের। এটা 3 টায়ার 0 কাজ শুধু হচ্ছে ওই বড় বড় কথা বলে নতুন যারা একটু কাজ করতে চায় তাদের কোণঠাসা করা, তাদের তাড়ানো, এইগুলো। আবার দু একজন বলছেন
সেই শূন্য সিপিএম থেকে তো লোক নিতে হয়, তো বোকা বোকা কথা। সিপিএম তার পথের জন্য তার ব্যর্থতায় অপশাসনে শূন্য হয়েছে, কিন্তু তার যে দুই একটি ভালো ছেলে সেখানে স্বপ্ন দেখে যাচ্ছে, তারা তো সেই অপশাসনগুলোর পার্ট ছিল না। ফলে তারা যদি কোথাও ফ্রাস্ট্রেটেড হয়, তাদের সঙ্গে যদি কোনো একটা বিকল্প পথের যোগাযোগ হয়, তো সেটা নিতে আপত্তি কোথায়? মোহাম্মদ সেলিম এত বড় এত নিম্ন রুচির লোক যে কদিন আগে মারা গেছেন সমীর পুততুণ্ড, তার তার সম্পর্কেও একটা লোক মারা গেলে ওইভাবে বলা যায় না। তার স্মরণ সভাতে গিয়ে তো রবীন্দ্রনাথ ভালো কথা বলেছেন, মূল্যায়ন আলাদা হতে পারে, রাজনৈতিক মূল্যায়ন আলাদা হতে পারে, কিন্তু এই যে লোককে ব্যক্তিগত আক্রমণ, রুচিহীন আক্রমণ, এই কালচারটা এই কমরেড মোহাম্মদ সেলিম আর তার পেয়ারে লাল্লা যেটা এনেছেন না, আর কারুর কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি আপনাদের কি হবে, দেয়ালের লিখনটা পড়ে নেবেন কিন্তু। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাজারে 51টা 80,000 ইশতেহার